প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব পায়ের ব্লকজনিত সমস্যা ও তার সমাধান নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার SMG সাকলায়েন 1979 সালে জানুয়ারিতে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ভাস্কুলার সার্জন হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে আমার পক্ষ থেকেও। এই যে পায়ের ব্লকজনিত সমস্যা, আমরা কিন্তু ব্লক বলতেই হার্টের ব্লক বুঝি। জি। সবাই বুঝি আমরা যে ব্লক হয়, সার্জারি করতে হবে, বাইপাস করতে হবে, রিং পরাতে হবে, সবই হার্টের। ইউজুয়ালি আমরা তাই চিন্তা আসে শুনলে প্রথমেই। পায়ের ব্লক জিনিসটা কি আবার? এটি আসলে সহজ উত্তর হচ্ছে এরকম যে ব্লকটা হয় রক্তনালীতে। সো যেখানে রক্তনালী আছে সেখানে ব্লক হবে। সেটি যদি হার্টে হয় সেটির নাম হচ্ছে হার্ট অ্যাটাক। সেই রক্তনালীর ব্লকটা যদি হয় ব্রেইনে সেটির নাম হচ্ছে ব্রেইন অ্যাটাক বা আমরা স্ট্রোক বলি। আর যদি সেটি হয় পায়ে তখন আমরা তাকে বলি পায়ে অ্যাটাক বা অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। এটি কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। সো পায়ে যেহেতু অনেক রক্তনালী আছে, যাদের হার্টে হয় তাদের ক্ষেত্রে পায়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো হার্টে হলে হার্ট বিকল হয়ে যায়, আমাদের মৃত্যু ঝুঁকি তৈরি হয়। জি। ব্রেন অ্যাটাক বা স্ট্রোক হলেও সেখানেও মৃত্যু ঝুঁকি আছে, অ্যাটাক হয়। পায়ে হলে সমস্যা কি? একই কথা, পায়ে সেখানে পায়ের ঝুঁকি আছে, আপনার পাটি নষ্ট হয়ে যেতে পারে। এবং আপনি রাস্তাঘাটে বের হলে যে ভিক্ষুকগুলোকে দেখবেন এদের অধিকাংশই কিন্তু হচ্ছে এই ব্লকজনিত সমস্যায় ভোগে। আমাদের দেশের সাধারণ একটা কমন টার্ম হচ্ছে ভার্জাস ডিজিজের রুগী তারা। আসলে এটি একটি ভুল ডায়াগনোসিস, 99% ক্ষেত্রে কিন্তু এটি ভুল ডায়াগনোসিস। এই পায়ে ব্লক তাদের থাকে এবং দেখা যায় যে যাদের এই চিকিৎসা নেয় না বা দেরি করে ফেলে অথবা অপচিকিৎসার শিকার হয় তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় পা হারানোর সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ এক কথায় যে আপনার পাটি নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি এটি শিকার হয়ে থাকেন। পায়ে ব্লক হলে অ্যাকচুয়ালি কি ঘটে, মানে সমস্যাটা হয় কেন? আচ্ছা, সমস্যাটি যেটির মূল কারণ একই, হার্টে যে কারণে ব্লক হয়। একজন মানুষ যদি খুব আরামায়েশে জীবনযাপন করেন, তার ওজন যদি বেশি থাকে, একই সঙ্গে তিনি যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের অধিকারী হয়ে থাকেন, তার প্রেশার যদি নিয়ন্ত্রণে না রাখা থাকে এবং এই ব্যক্তিটি যদি আবার ধূমপান করে থাকেন, সেটি যে কোনো পর্যায়ে হোক, আপনার বন্ধু ধূমপান করছে, উনিও পাশে থাকেন, ওনারও একই পরিমাণ ক্ষতি হবে। এই ক্ষেত্রে তাদের দেখা যায় রক্তে চর্বি জমে জমে আস্তে আস্তে এই ঘটনাটি ঘটতে পারে। এটি সাধারণত ধীরে ধীরে তার পাকে ব্লক করে দেয়। আর কারো কারো ক্ষেত্রে হঠাৎ ব্লক করে ফেলতে পারে। যেমন কারো একজন হার্টের রক্ত জমাট বেঁধে গেছে, তার হয়তো হার্টে কৃত্রিম ভালভ আছে, সেখানে জমাট বাঁধা রক্ত তার দ্রুত ছুটে গিয়ে পায়ের মধ্যে জমে গেল, তার পায়ে অ্যাটাক হয়ে যেতে পারে। অথবা কোনো কারণে তার পায়ে বা উরুতে আঘাত পেয়েছেন, সেই আঘাত পাওয়ার কারণে সেখানে রক্ত জমাট বেঁধে নিচের দিকের ব্লকটা চলে যেতে পারে। সো তার হঠাৎ ব্লক হতে পারে, কারো কারো ক্ষেত্রে ধীরে ধীরে ব্লক হতে পারে। কারণ একই, ব্রেইন, হার্ট, পা, তিনটারই কারণ এক। যদি ব্লক হয় সেই ক্ষেত্রে তার কি সমস্যা হতে পারে? অর্থাৎ যদি অ্যাকিউট বা হঠাৎ করে হয় সেই ক্ষেত্রে পাটার কি অনুভূতি হবে, কেমন লাগবে? আর ধীরে ধীরে হলেও তিনি ধীরে ধীরে কি অসুবিধা ফিল করতে শুরু করবেন? খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে বাংলাদেশে আসলে প্রচুর সংখ্যক লোক এই ধরনের সমস্যায় ভোগে এবং ভুল চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হন না জেনে। সেটি হলো যে যাদের হঠাৎ করে পা ব্লক হবে, তিনি কিছুই না, স্বাভাবিকভাবে একটা মানুষ চলছিলেন, হঠাৎ করে তার পায়ে তীব্র ব্যথা হবে এবং উনি দেখবেন যে তার পায়ে এতটাই ব্যথা যে ওনার পা নড়াতেও কষ্ট হচ্ছে এবং একটা পর্যন্ত হাত দিলে দেখবেন যে ও পাটা ঠান্ডা হয়ে গেছে। কারো যদি পায়ে হঠাৎ তীব্র ব্যথা হয়, পাটা নড়াতে কষ্ট হয়, একই সঙ্গে পা ঠান্ডা হয়ে যায় এবং তিনি যদি সামান্যতম সচেতন হয়ে যদি পালসটা দেখতে পারেন, যদি পালস সেখানে পাওয়া না যায়, তবে নিশ্চিতভাবে তিনি পায়ের ব্লকজনিত সমস্যায় ভুগছেন। সমস্যা যেটি হয়, পায়ের ব্যথা হলে অনেকেই দৌড়ে অর্থোপেডিক্সের কাছে, কেউ যায় নিউরোমেডিসিনের কাছে, কেউ যায় হচ্ছে ফিজিওথেরাপির কাছে। কিন্তু পায়ে যে পালস নাই, এই ফিলিংসটা অনেকের মধ্যে থাকে না। সো দেখা যায় তিনি এমআরআই করছেন, এক্সরে করছেন, কিছুই ধরা পড়ছে না। অথচ এর জন্য 3টা আঙ্গুলই যথেষ্ট। আপনি একজন চিকিৎসক, সেটা একজন মেডিকেল স্টুডেন্টও আপনি কিন্তু পালসটা দেখতে পারেন। সো যদি তার পালস না থাকে, তীব্র ব্যথা হয়, পাটা ঠান্ডা হয়, বুঝতে হবে যে তার হঠাৎ করে পায়ে রক্তনালীতে কোনো না কোনো কারণে ব্লক হয়ে গেছে এবং তার হাতে সময় আছে মাত্র 8 থেকে 10 ঘন্টা। এর মধ্যে যদি তিনি চিকিৎসা না নেন, তার পাটি কিন্তু হারানোর ঝুঁকি থাকবে।
এই যে 8 থেকে 10 ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে হবে, তার মানে খুব ইমার্জেন্সি। জি। অন্যান্য অ্যাটাকে যেরকম ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার হয়, এটাও তাই, জি। পায়ের অ্যাটাকেও। জি। আপনি ওই সময় কি করে থাকেন, কি চিকিৎসা দিয়ে থাকেন? আমরা সাধারণত যখন 8 থেকে 10 ঘন্টার মধ্যে যদি উনি চলে আসেন, আমরা তো হিস্ট্রিটা নিয়ে দেখার চেষ্টা করি যে তার এই ব্লক হওয়ার কোনো কারণ আছে কিনা। যেমন আমি হার্টে তার ভাল্ব লাগানো আছে, সে ওষুধটা খায় কিনা রক্ত পাতলাকরণে, যদি না খায় আমি হয়তো তার ঠিক করে দিলাম, আবার কিন্তু ব্লক হবে। এটা প্রথমে আমরা দেখার চেষ্টা করি, এরপরে আমরা নির্দিষ্ট চিকিৎসায় চলে যাই। আমরা খুবই সাধারণ একটি চিকিৎসা করি, এটিকে আমরা আমাদের ভাষা বলি ফগাটি এম্বলেক্টমি, অর্থাৎ আমরা তার কুচির কাছে যে রক্তনালীটা আছে সেটা একটু ওপেন করে আমরা ওই দিক দিয়ে চিকন কিছু তার ঢুকিয়ে দিই, পুরো পায়ের মধ্যে তারগুলো ঢুকিয়ে দিয়ে যেরকম আম পেড়ে নিয়ে আসা হয় বড় লাঠি দিয়ে যন্ত্রের মাধ্যমে ফাঁস লাগিয়ে, আমরা ঠিক সেইভাবে ময়লাটাকে পরিষ্কার করে নিয়ে আসার চেষ্টা করি। এর পরবর্তী তাকে আমরা কিছু ইঞ্জেকশন দিয়ে দিই এবং আমরা অপারেশনের টেবিলেই দেখি যে রুগীর ব্যথা চলে গেছে, পা গরম হয়ে গেছে, এবং তখন আমরা তাকে একটা খুশির খবর দিতে পারি যে না, আপনার পা এই মুহূর্তে নিরাপদ। আর যদি তিনি দেরি করে ফেলেন, অর্থাৎ 8 ঘন্টা বা 24 ঘন্টা, ইভেন 2 দিন 3 দিন পরে, বেশিরভাগ সময় রুগীরা 2-3 দিন পরে আসে, তখন আমরা পাটা পরীক্ষা করে দেখি যে পাটা আসলে জীবিত আছে কিনা। যদি জীবিত থাকে তখনই আমরা কেবলমাত্র ওই রক্তনালীতে হাত দিই, আর যদি জীবিত না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কিছুই করার থাকে না, হয়তো বা পাটি তার কেটে ফেলার জন্য আমরা অর্থোপেডিক্সের কাছে পাঠিয়ে দিই। একজন মানুষের এই সমস্যা নিয়ে আসতে পারেন, অথবা বলছিলেন যদি ধীরে ধীরে হয়, জি। সেই ক্ষেত্রে তার ধীরে ধীরে হলে সমস্যা কি হতে পারে, এবং উভয় ক্ষেত্রে আপনারা সাধারণত কি পরীক্ষা করে বা কি প্রক্রিয়ায় নির্ধারণ করেন যে পায়ের কোন রক্তনালীতে বা কোথায় ব্লকটা আছে? আচ্ছা, এই ধীরে ধীরে যেটা ব্লক হয় এই রোগীর সংখ্যাগুলো আমাদের দেশে বেশি, এবং সাধারণত যারা সিগারেট খান, এইরকম প্রোগ্রাম যারা দেখছেন, আমি দর্শকদের মনে করি যাদের ধূমপানের অভ্যাস আছে তাদেরকে একটু কান খাড়া করে শুনতে হবে যে যারা সিগারেট খাচ্ছেন এদের ক্ষেত্রে দেখা যায় হাঁটতে গেছেন, ভালো লাগছে, কিছুদিন হাঁটার পরে দেখা যায় তার পায়ে একটু কামড়াচ্ছে বা খিল ধরে ব্যথা হচ্ছে, সে একটু ম্যাসেজ করলো ভাল লাগে, একটু আগালো আবার ব্যথা হচ্ছে, সে রেস্ট নিলেও ভাল লাগে। একটা সময় দেখা যায় যে অল্প একটু হাঁটলেই তার ব্যথা হয়, এবং রোগের তীব্রতা একটা সময় দেখা যায় সে বসে আছে পায়ে ব্যথা হচ্ছে, এবং একটা সময় দেখা যায় কিছুই না, পায়ের আঙ্গুলের মাথায় ঘা হয়েছে, সে দিনের পর দিন সেটা ড্রেসিং করছে, সার্জারি করছে। আমি যদি একটু তাকায় দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে, আমরা যারা হয়তো দেখতে খারাপ লাগে তাদেরকে আমরা না দেখার জন্য বলবো, তবে এইটি দেখানোর জন্য বলছি যে পায়ের আঙ্গুলের মাথায় দেখুন গ্যাংগ্রিন হয়ে যায়, এভাবে পচে যায় রোগের একটা পর্যায়ে। তো যাদের ক্ষেত্রে এরকম পচে যাচ্ছে আঙ্গুলের একটা পর্যায়ে, তারা কিন্তু ড্রেসিং করছে, পাটা কাটছে, এবং অনেক সময় দেখা যায়, আমি দুঃখিত যে আমাদের অনেক চিকিৎসকও দেখা যায় তার পাটি ওই আঙ্গুলটা যেহেতু গ্যাংগ্রিন একটু কেটে ফেলছেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আমি কেটে ফেললাম, ওই জায়গাটা শুকাবে কি দিয়ে, তার তো রক্তের প্রবাহ আনতে হবে। সো এই যে রোগটাই তো ব্লক হয়ে আছে আগে, ফলে জি, রক্ত তো আসছে আর না। সেটা আনতে হবে। সে কারণে আমরা তখন যেটা করি, আমরা প্রথমে পালস দেখি যে কতদূর পর্যন্ত আছে। যদি পালস না থাকে, আমরা খুবই সহজ একটি পরীক্ষা, যেটি সাধারণ মানুষ আল্ট্রাসোনোগ্রাম বলে, সেটাকে আমরা ডুপ্লেক্স বলি। এটা কম্পিউটারে পরীক্ষা ডুপ্লেক্স করলে আমরা বুঝতে পারি যে কোন লেভেলে ব্লক আছে। হার্টে যেরকম এনজিওগ্রাম করা হয়, এখানেও ঠিক একইভাবে এনজিওগ্রাম করে ব্লকের মাত্রা নির্ধারণ করা হয়, একই সঙ্গে চিকিৎসার পদ্ধতিও ঠিক করা হয়। আমি কি এটা ময়লা পরিষ্কার করে দিব, নাকি আমি এটা বাইপাস করে দিব, নাকি আমি ইনজেকশন থেরাপি দিব, আমাকে এনজিওগ্রাম নিশ্চিতভাবে এটা বলে দিবে। এই পরীক্ষাগুলো করে আমরা তখন ঠিক করি যে হ্যাঁ, আমি তার চিকিৎসাটা ওইভাবে দিতে চাই। যদি এখানে বাইপাস করার প্রয়োজন হয়, জি। হার্টের বাইপাস মানে আমরা জানি জটিল একটা চিকিৎসা এবং অনেক সময় সাপেক্ষ। জি। এখানেরটার ধরন কি, সময় কেমন লাগে, রোগীকে অজ্ঞান করার প্রয়োজন হয় কিনা? এটি হচ্ছে বাইপাস মানেই হচ্ছে কি যে আপনার মেইন রাস্তা ভেঙে গেছে, এখন গাড়িগুলো জমি দিয়ে গিয়ে পার হবে, এই তো এটাকে বাইপাস বলে। আমরা তাই করি, তার মূল রক্তনালী বন্ধ, আমরা তার পায়ের একটা রক্তনালী দিয়ে অথবা কৃত্রিম একটা রক্তনালী দিয়ে ওই রাস্তাটাকে বাইপাস করে রক্ত পাঠানোর ব্যবস্থা করি। এবং আপনি শুনে আনন্দিত হবেন যে এখন আর সে বাইপাস করারও দরকার নেই, হার্টে যেরকম রিং পরাচ্ছেন পায়েও সেই রকম রিং পরানো যায়। এবং বার্জার ডিজিজ বলে যে ভুল কথাগুলো বলা হচ্ছে, যেটি প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস ভুলে বলা হয় বার্জার ডিজিজ, সেটি আমাদের দেশে খুবই কম। এবং সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে মানে বাইপাস করাও যাবে না, রিং পরানো যাবে না, তাহলে কি তার পাটা কেটে ফেলতে হবে? না, আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন থেরাপি দিয়ে কিন্তু তার এমনভাবে ইনজেকশনটা দেওয়া হচ্ছে, ন্যাচারালি তার কিছু রক্তনালী তৈরি হয়ে যায়, যেটাকে আমরা ন্যাচারাল বাইপাস বলি। এবং তিনি তার পাটি কিন্তু অতটুক পর্যন্ত সেভ করতে পারেন যে যেটুকু তার গ্যাংগ্রিন হয়নি। ফলে এখন আর ওই যে আগে একটা নিয়ম ছিল, এটা আমাদের ইন্টারনাল লাইফে আমরা করেছি, পালস নাই যে পর্যন্ত ওই পর্যন্ত পাটা কেটে ফেলো, এখন কিন্তু সেটি করতে হচ্ছে না। চেষ্টা করা হয় নতুন রক্তনালী তৈরি, নতুন জি, পথ, নতুন জি, করে সাপ্লাই পাটাকে বাঁচাতে হবে। তো এই যে রোগটা হচ্ছে, আপনি বলছিলেন শুরুতেই যে শরীরের অন্যান্য জায়গার মতো, এই হার্টের মতো, ব্রেনের মতো এখানেও রক্তনালী ব্লক হচ্ছে। ব্লক হওয়ার কিছু কারণ আছে, সেই মেজর কারণগুলি কি, এবং এই কারণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার জন্য লাইফস্টাইল মডিফিকেশন বা প্রতিরোধে আপনার পরামর্শ? কারণ হচ্ছে কি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হার্ট ভালো আছে কিনা, ব্রেন ভালো আছে কিনা, আমার পা ভালো আছে কিনা, অর্থাৎ আমার ব্লক হওয়ার সম্ভাবনা আছে কিনা, সাধারণ মানুষের ধারণা যে হার্ট হলে আমি ইসিজি ইকো করব,
আর ব্রেন হলে আমি একটা সিটি স্ক্যান করবো। আমি বলবো যে না, আপনি রক্তের একটা টেস্ট করেন, রাতে 10টার সময় খেয়ে ঘুমাবেন আর সকালবেলা 10টার সময় খাবেন না, অর্থাৎ 12 ঘন্টা না খেয়ে আপনি গিয়ে লিপিড প্রোফাইল করান, অর্থাৎ কোলেস্ট্রল লেভেলটা করান। যদি দেখা যায় আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে নাই, ধরে নেওয়া যায় যে আপনার এই 3 জায়গার ব্রেইন, হার্ট এবং পায়ের যে কোনো জায়গায় ব্লক হতে পারে, ঝুঁকির মধ্যে আছেন। উনি ঝুঁকির মধ্যে আছেন। অনেকের আবার ধারণা যে আমার তো শরীর স্বাস্থ্য পাতলা, আমার কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমার চর্বি জাতীয় সমস্যা হবে না। কিন্তু এখন আসলে এই চর্বি জাতীয় সমস্যাগুলো কোনো বয়স, ওজন কোনো কিছুই মানে না। শরীরে না থাকলেও রক্তনালীর ভেতরে ভেতরে থাকছে এবং দেখা গেল যে তার বংশগত কারণেই শরীরের মধ্যে রক্তের চর্বি জমে যাওয়ার প্রবণতা বেশি। সো একটা টেস্টই তাকে করতে হবে, সেটি হচ্ছে কোলেস্ট্রল। এটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যা ডায়াবেটিস বেশি হয়েছে তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশার বেশি নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং অবশ্যই ধূমপান এবং ধূমপায়ী দুটোর কাছ থেকেই দূরে থাকতে হবে। এছাড়া আর কোনো সুযোগ নেই এই রোগটা থেকে ভালো থাকার জন্য, এবং স্বাস্থ্যবিধি যেগুলো আছে মেনে চলতে হবে, এবং প্রবলেম হলে অবশ্যই যেখানে সেখানে না দেখে একজন ভাস্কুলার সার্জনের কাছেই আসতে হবে, এবং সচেতন হতে হয়তো আপনাদের কাছে আসতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আমাদের দর্শকরা সচেতন হবেন এবং প্রথমে খেয়াল রাখবেন এই সমস্যায় যাতে না পড়েন, যেটি আপনি বললেন। আর যদি আনফরচুনেটলি হয়েই যায়, অবশ্যই যথাযথ চিকিৎসকের কাছে যাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এনটিভির সমস্ত দর্শক এবং কলাকুশলী যারা ছিলেন সবার কাছে শুভেচ্ছা পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পায়ের ব্লকজনিত সমস্যা ও তার প্রতিকার নিয়ে কিছু প্রয়োজনীয় পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো লোয়ার ব্যাক হিলিংয়ের জন্য থার্ড মুভমেন্টস। এই থার্ড মুভমেন্টটা এর আগেও আমরা করেছিলাম, যখন আমরা পেন রিলিফে যে এক্সারসাইজটা করেছিলাম সেখানে আমরা করেছিলাম, কিন্তু এটা আমরা একটু সিম্পল, একটু মডিফাইড করবো। তো মডিফাইড করার রিজনটা হচ্ছে এই যে আগে যেটা আমরা করেছিলাম শুধুমাত্র হিপটাকে ইনভলভ করছি, লোয়ার ব্যাকটাকে স্ট্রেই করেছি। এখন আমরা পুরো স্পাইনটাকে একটু স্প্রেড আউট করবো, স্পাইনটাকে কন্ট্রাকশন এবং স্ট্রেচিংয়ের মাধ্যমে পুরো স্পাইনটাতে যাতে ব্লাড সার্কুলেশন প্রপারলি হয় সেই এটা করবো। এখন দেখাবো যে কীভাবে আমরা মুভমেন্টটা করছি। ওকে, রেডি, গো। ওকে, নর্মাল যে জিনিসটা হচ্ছে দেখা যায় আমরা যেটাকে অনেক সময় আমরা বলি ক্যাট স্ট্রেচ, এটা বডি বিল্ডার করে অনেক সময়, ইয়োগারা সবসময় করছে। ওকে, নর্মাল অবস্থা থাকো প্রথমে, নর্মাল, ইয়েস, দিস ইজ দ্য নর্মাল পজিশন। এরপরে ব্রিথ ইন, যখন ব্রিথ ইন করবো এটা নেমে যাবে, ইয়েস, হিপস আপ, ইয়েস, সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে। এই অবস্থা থেকে ওকে, ব্রিথ আউট। যখন ব্রিথ আউট হচ্ছে, এর আগে আমরা বলেছিলাম এটা স্ট্রেট থাকবে, এখন বলছি যে এটা একটু রাউন্ড হবে। রাউন্ড হলে পুরো জায়গাটা স্ট্রেচিং হচ্ছে, কিন্তু রাউন্ডটা প্রেশার দিয়ে করবেন না। প্রেশার দিলে যাদের প্রোল্যাপস আছে তাদের কিন্তু সমস্যাটা বেড়ে যাবে। খুব রিল্যাক্সলি, যার যেরকম ফ্লেক্সিবিলিটি ওইটার উপর ডিপেন্ড করে হবে। তবে এতদিনে যাদের ওই ধরনের সমস্যা থাকে, পেইন ছিল, যদি এক্সারসাইজগুলো যদি আগে করে থাকেন তাহলে পেইনটা এখন আর আপনি করবেন না, মানে ফিল করবেন না। সুতরাং অলরেডি আমরা জানি যে অলরেডি হিল হয়ে গেছে, এখন পার্মানেন্ট হিলিংয়ের জন্য এই অবস্থায় আমরা করছি। ওকে, এগেইন ব্রিথ ইন, যখনই ব্রিথ ইন হচ্ছে, ইয়েস, দিস ইজ দ্য মুভমেন্ট। ওকে, ব্রিথ আউট, ইয়েস। খেয়াল করবেন যে আপনার থায়ের সাথে চেস্টটা লেগে যাবে, হিপসের সাথে গোড়ালিটা লেগে যাবে, মাথাটা মাটির সাথে লাগবে। এই পজিশনে আসার চেষ্টা করতে হবে। কিন্তু যদি ওই পরিমাণ ফ্লেক্সিবিলিটি না থাকে, জোর করে করবেন না। ব্রিদিং এবং স্পাইনের মুভমেন্টের মাধ্যমে যতটুকু ফ্লেক্সিবিলিটি আপনাকে দিবে করতে, ততটুকুই করবেন। জোর করে মানে কোনো করবেন না, মুভমেন্ট করবেন না। জোর করলে এটা বেড়ে যাবে, ব্যথাটা বেড়ে যাবে। ওকে, রেডি, ব্রিথ ইন, ওকে, ব্রিথ আউট, ইয়েস, ওকে, আউট। ওকে, দিস ইজ দ্য থার্ড মুভমেন্ট। এই এক্সারসাইজটা করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি কিছুটা রিলিফ হয়ে যাবেন আপনার পেন থেকে ইনস্ট্যান্টলি। পেন রিলিফের জন্য কিন্তু অন্য এক্সারসাইজ ছাড়াও মাঝে মাঝে যদি আপনি এক্সারসাইজটা করেন, দেখবেন যে স্পাইনের ভিতর যে একটা থেকে থাকে, একটা মানে টেনশন থাকে, এই টেনশনটা একটু রিল্যাক্স হয়ে যাবে এবং ইউ উইল ফিল বেটার। তো সুতরাং এই এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট। কিন্তু খেয়াল করবেন যে সিরিয়ালি আমরা করছি শুধুমাত্র বেটার ফিল করার জন্য না, জিনিসটাকে কমপ্লিটলি হিল করার জন্য। এই মুভমেন্টটা আপনি 3 to 5 সেটস আপনি করবেন এই সিকোয়েন্সের ভিতর, তাহলে দেখবেন স্লোলি এবং খুব ফাস্টার আপনার লোয়ার ব্যাক ইনজুরিগুলো হিল হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানি আনার অত্যন্ত পুষ্টিকর একটি ফল। চলুন দর্শক, একজন পুষ্টিবিদের কাছ থেকে জানি আনারের কি পুষ্টিগুণ রয়েছে এবং কেন খাবেন, কতটা খাবেন। প্রতিদিনই আমরা অনেক ধরনের খাবার খাই, কিন্তু এই খাবারগুলো যদি আমরা একটু বুঝে শুনে খাই তাহলে কিন্তু সহায়ক পুষ্টিগুলো আমরা পেয়ে থাকি। যেমন আনার একটি ফল,
খুবই জনপ্রিয়, পরিচিত, সুন্দর দেখতে একটি ফল। খাদ্যের মধ্যে যখন আমরা কোনো কিছুকে ডেকোরেটিভ করতে চাই তখনই কিন্তু আমরা আনার দিয়ে সেটাকে করি। যখন করি তখন যদি আমরা একটু জানতাম যে আনাদের আসলে প্রকৃত কাজ কি। সব ফলেরই কিছু না কিছু কাজ থাকে, তেমনি আনারেরও আছে। আনার হলো এমন একটি ফল সবচাইতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বর্তমান যুগে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, কারণ আমাদের দেশটা এখন ছেয়ে গেছে ক্যান্সার নামক এক ভয়াবহ রোগে। এখন প্রতি ঘরে ঘরেই আপনি গেলে শুনতে পাবেন ক্যান্সার নামক রোগটির কথা। কিন্তু আমরা যদি একটু প্রোটেকশনটা নিতাম, সবসময় যে কথাটা আমরা বলি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই কিন্তু অনেক জরুরি, কিন্তু আমরা কেউ কিন্তু তাতে নেই। যখন রোগটি আমাদের অনেক সিভিয়ার আকার ধারণ করে তখনই কিন্তু আমরা চলে যাই প্রতিকারে, কিন্তু তার আগে যদি প্রতিরোধ নেওয়া যেত তাহলে হয়তো আজকে এত রোগের মধ্যে আমরা থাকতাম না। এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা যখন এখন শুনি কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের মতো অনেক বড় বড় ধরনের রোগ যার কোনো চিকিৎসা নেই, কিন্তু যদি প্রতিরোধ ক্ষমতা তৈরি করে রাখি শরীরের মধ্যে তাহলে হয়তো এত সিভিয়ারিটিতে কখনোই যেত না। তেমনই একটি ফল হলো আনার, যা কার্ডিও প্রোটেক্টিভ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ক্যান্সার প্রোটেক্টিভ এবং আমাদের মেমোরি সেল, আমাদের ভুলে যাওয়া স্মৃতিগুলোকে ধারণ করার জন্য আনারের ভূমিকা অতুলনীয়। আনারে রয়েছে পুনিক্যালাজিন নামে এমন একটি গুরুত্বপূর্ণ অর্গানিক সাবস্টেন্সেস যা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে সুরক্ষা করে, এবং এই পুনিক্যালাজিন আমাদের যে মেমোরিগুলো লস হয়ে যায় সেই মেমোরিকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে। অনেকের কিন্তু খুব মানসিক রোগ থাকে, বিষণ্ণতা ভর করে রাখে, ভালো লাগে না। আনার কিন্তু সেই রোগটিকেও সারিয়ে দেয়, খেয়ে দেখতে পারেন। কিন্তু আছে এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস, এবং পুরুষদের খুব কমন একটি রোগ প্রোস্টেট ক্যান্সার, এবং এর আগেই কিন্তু প্রোটেকশন নেওয়া যায়। প্রতিদিন না হোক সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন যদি আমরা একটু আনারের জুস বা সরাসরি আনারটাকে যদি আমরা খেয়ে থাকি তাহলেও কিন্তু প্রোস্টেট ক্যান্সার থেকে প্রতিরোধ তৈরি করা যায়। একটা বয়সের পরেই কিন্তু এটি হয়ে থাকে। আমরা কিন্তু জেনেই হোক আর না জেনেই হোক, আমরা অসুস্থ হলেই কিন্তু শক্তি বৃদ্ধিকারক হিসেবে আনারের জুসটা সবাইকে দিয়ে থাকি, কিন্তু আসলে কিন্তু সঠিক খাদ্যগুণ জানি না। যদি সঠিক খাদ্যগুণ জানি তাহলে কিন্তু এর ব্যবহার আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এবং এখন কিন্তু আনার এমন একটি ফল যা সারা বছর ধরেই পাওয়া যায়। যখনই কারো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হয় তাদের জন্য কিন্তু আনারের গুরুত্ব অতুলনীয়, এবং 1 গ্লাস জুস যদি আমরা খেয়ে থাকি তাহলে তার রক্তকণিকার পরিমাণ বাড়বে। এতে রয়েছে প্রতি ইম্পর্ট্যান্ট একটি উপাদান ফ্ল্যাভোনয়েড, যা ভিটামিন B12 আদার্স অনেক কিছু তৈরি করতে সাহায্য করে, এবং রক্তকণিকা সঠিকভাবে তৈরি হয়, রক্তের আয়রনটাকে বৃদ্ধি করে এবং দেহের অক্সিজেন সাপ্লাইকে বাড়িয়ে দেয়। এভাবে আনার যদি আমাদের খাদ্য তালিকার একটি ফল হিসেবে আমরা রাখি অন্যান্য ফলের মতোই, এবং এটি যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না হোক সপ্তাহে 1 থেকে 2 দিনও যদি হয়ে থাকে তাহলেও কিন্তু এটি আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দিতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। কুকুরে কামড়ালে আক্রান্ত স্থান সাবান দিয়ে ধুয়ে ফেলুন, কেননা জলাতঙ্কের জীবাণু সাবান পানিতে ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, ভিটামিন ডির কাজটা হলো যে এই ডিটা আমরা যখন খাই মেইন সোর্স হচ্ছে আমার সানলাইট থেকে, কেননা আমরা যে প্রচলিত খাবারগুলো খাই এই খাবারগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি নেই। আমরা প্রচলিত যেগুলো ভিটামিন ডির মেইন সোর্স হচ্ছে সানলাইট থেকে। এই অ্যাক্টিভ ফর্ম সে কী করে আপনার ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম এবং ফসফেট দুটোটাকে অ্যাবজর্ব করে আমাদের যে অস্থি অর্থাৎ হাড্ডির যে স্বাস্থ্য এটাকে মেনটেন করে। তাছাড়া এটা আরও অনেকগুলো রোগের সাথে জড়িত আছে, বিশেষ করে ক্যান্সার। দেখা যাচ্ছে যাদের ভিটামিন ইনসাফিসিয়েন্সি অথবা ডেফিসিয়েন্সি আছে তাদের ক্যান্সারসগুলো, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড কোলোনিক ক্যান্সার, দুইটা প্যানক্রিয়াটিক ক্যান্সার, হ্যাঁ তাদের ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং এগুলো ভিটামিন ডি এর সাথে জড়িত। হার্ট ডিজিজের সাথে জড়িত, হাই প্রেশারের সাথে জড়িত, বডির ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এটার সাথে জড়িত। অটো ইমিউন ডিজিজ আছে আমাদের কতগুলো, এগুলোর সাথে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি, ইভেন ডায়াবেটিস তার সাথে সম্পর্ক আছে, অ্যাজমার সাথে সম্পর্ক আছে, এবং ব্রেনের কিছু রোগ আছে বিশেষ করে ডিমেনশিয়া, তারপরে মাল্টিপল স্ক্লেরোসিস এগুলোর সাথে জড়িত আছে, এবং প্রচুর পরিমাণে রিসার্চ চলছে এটা নিয়ে।
আর আমাদের দেশে এই ভিটামিন ডি এর সমস্যাটা অত্যন্ত প্রকট। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায় নতুন কোনো অতিথি নিয়ে।